যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। পার্টিসিপেন্ট 19 আমরা আমরা আজকে ব্রেস্ট করব ইনশাআল্লাহ। তোমাদের ফিমেল জেনিটাল ট্র্যাক্ট শেষ হলো। ফিমেল জেনিটাল ট্র্যাক্ট সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে বলো। অন্যরা জয়েন করতে করতে তোমরা যারা ম্যাম জয়েন কথা করেছো ক্লিয়ার তাদের আসতেছে যদি না, কোনো বোঝা যাচ্ছে না ম্যাম। রুজহান, এই স্পিকারটা দাও তো, কথা বলে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, স্পষ্ট না যদি একটু স্পিকারটা দাও। হ্যালো, ইয়েস ম্যাম। শোনা যাচ্ছে কিনা দেখো। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলেছিলাম, অন্যরা জয়েন করতে করতে আমাদের পার্টিসিপেন্ট আরো কমে যাচ্ছে, আবার 18 হয়ে গেল। তোমাদের ফিমেল জেনিটাল সিস্টেমে কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কিছু বোঝার থাকলে আমাকে বলো। এখানে একটু বুঝি না, সেরকম কিছু থাকলে সেটা ক্লিয়ার করো। হ্যালো মাইশা, কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম, আমার কোনো কোয়েশ্চেন নেই। কোনো কোয়েশ্চেন নাই। আর কারো কোয়েশ্চেন না থাকা দুইটা দুইটা হতে পারে। অর্থ একটা হচ্ছে সব বুঝে গেছো, সব পারো ইনশাল্লাহ। আবার আরেকটা হচ্ছে কিছুই পারি না, কিছুই বুঝি না। কোয়েশ্চেন তো থাকবেই, বা কোনো কিছু অনেক বেশি ডেসক্রিপটিভ বইতে হতে পারো না, এটা হতে পারে যে ওটা পড়ছো না। কিন্তু ফিমেল জেন্ডার সিস্টেমে তোমাদের অনেক কোয়েশ্চেন থাকার কথা, বিশেষ করে ফিমেলদের। হ্যাঁ বলো, এখন মেলদের থাকলে বলো, মেলরা কি কিছু আছে ফিমেল জেন্ডার সিস্টেম সম্পর্কে জানতে হবে? তাহলে আমি দু একটা কোয়েশ্চেন করবো সেক্ষেত্রে। আমি করবো তাহলে, মাইশা। ম্যাম, আপনার সাউন্ডটা একটু ছোট ছোট, তো ওই জন্য অনেকে শুনতে প্রবলেম হচ্ছে। হ্যালো, ম্যাম, আপনি ইয়ারফোন ইউজ করলে অনেক ভালো হয়। ইয়ারফোন দাও তো। ইয়ারফোনটা আনো তো। হ্যালো, এখন দেখো তো, এখন শোনা যাচ্ছে? হ্যালো,
জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি ফিমেল জেনিটাল সিস্টেমে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করো, তা নাহলে আমি দু একটা কোয়েশ্চেন ম্যাম আওয়াজ আগে থেকে আরো শুরু হয়ে গেছে। ভিডিওটা অফ রাখলাম, তাও একটু ল্যাপটপে দেখো তো রোহান। হ্যালো হ্যালো, জি ম্যাম। এখনো আওয়াজ ছোট? না ম্যাম, এখন ঠিক আছে, এখন বলেন। আমি বুঝতেছি না, কখনো ছোট কখনো বড়। ফিমেল জেনিটাল সিস্টেমে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা জানতে চাচ্ছিলাম, আর তা না হলে আমি দুই তিনটা কোয়েশ্চেন করব। হ্যালো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। নাই? আচ্ছা, আমাকে একটু কে বলবে রোল, ওই যে মির্জা তাহমিনা, ওর কত রোল নাম্বার? 23 31। হ্যাঁ, তুমি আমাকে কোয়েশ্চেন আমাকে বলো, আমি এই যে একটা সার্ভাইকাল ক্যান্সার থাকে কিভাবে ডায়াগনোসিস করব? হাউ টু ডায়াগনোস সার্ভাইকাল ক্যান্সার। কোন পেশেন্টের যদি সার্ভাইকাল ক্যান্সার থাকে আমি কিভাবে ডায়াগনোসিস করতে পারবো? ম্যাম প্রথমে হচ্ছে মেডিকেল হিস্ট্রি নিব, তারপর ফিজিক্যাল এক্সামিনেশন করব, তারপর তারপর? ম্যাম স্ক্রিনিং টেস্ট হিসেবে প্যাপ স্মিয়ার টেস্ট। কি চিন্তা করছো, কিরকম পাবা, কিভাবে এক্সামিন করবা? সার্ভিক্সে কিন্তু এক্সামিন করতে হবে। বুঝি নাই। সার্ভিক্স দেখবো না আমরা, সার্ভিক্স ইউটেরাস একটা রোগীকে কিন্তু কিভাবে দেখতে হবে? এমনিতে আমরা ফিজিক্যাল এক্সামিন গায়ে হাত দিয়ে তো আর দেখতে পাচ্ছি না। আমি রোগীটাকে আমাকে শোয়াইতে হবে, একটা নির্দিষ্ট পজিশনে তাদেরকে শোয়াইতে হয়, সেই পজিশনটার নাম হচ্ছে লিথোটমি পজিশন। লিথোটমি, দুটো পাটাকে ভাঁজ করে দিয়ে লিথোটমি পজিশনে শুয়ে আমাকে সার্ভিক্স দেখতে হবে। মানে লোকাল এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশনের আন্ডারে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে জেনারেল এক্সামিনেশন যেটা আমরা এনিমিয়া এগুলো দেখি, আরেকটা থাকে হচ্ছে লোকাল এক্সামিনেশন বলে। লোকাল এক্সামিনেশন মানে যে পার্টটা সমস্যাও চিন্তা করছি আমি সেটা দেখবো। সে লোকাল এক্সামিনেশনে আমি কিভাবে, একটা যন্ত্র ছাড়া আমি এক্সামিন করতে পারবো না, কিভাবে এক্সামিন করব সার্ভিক্স বলো? স্প্যাচুলা দিয়ে এক্সামিনেশন তো পেপ, হ্যাঁ কি বলতে চাচ্ছো? ম্যাম কি প্যাপ স্মিয়ার টেস্টে? পেপসমিয়ার টেস্টটা তো একটা টেস্টের নাম, ওখানে আমরা একটা স্যাম্পল নিব। তার আগে একটা যন্ত্রের কথা কালকে বলেছিলাম যেটা দিয়ে আমি সার্ভিক্স দেখতে পাবো। স্পেকুলাম। একটা স্পেকুলাম দিয়ে হচ্ছে আমি প্রথমে স্পেকুলামটা আছে কিন্তু সেটা দিয়ে আমি স্পেকুলামটা দিয়ে আমি মানে প্রথমে আমাকে ভালবার ওখানে কিন্তু বেজাইনা, যেটা বেজাইনার যে জায়গাটা ফিমেলের ইউরেথ্রার নিচে অ্যানাল ক্যানেলের উপরের দিকে বেজাইনার যে স্পেসটা, সেখান দিয়ে আমাকে একটি স্পেকুলাম ঢুকাতে হবে। এটাকে বলা হয় কি স্পেকুলাম? কাসকস স্পেকুলাম। এটাতে দুইটা ব্লেড থাকে, যখন আমরা ঢুকাবো ঢুকানোর পরে ওই জায়গাটা ওপেন হবে, কাসকস স্পেকুলাম বলে। স্পেকুলাম একটা ঢুকাবো, ঢুকানোর পর আমি সার্ভিসটা দেখতে পাবো। ঠিক আছে, এখন সার্ভিসটা একটু ভেতরে, এরপরে আমি আবার অনেক সময় থাকে ওই কাসকস স্পেকুলামটা দেওয়ার পরে আরেকটা যন্ত্র দিয়ে মাইক্রোস্কোপের মতো ছোট জিনিসকে বড় করে দেখতে পাবো। ওই ওই যন্ত্রটাতে একটা মাইক্রোস্কোপ ফিট করা থাকে, ছবি ফিগারও তোলা যায়, আবার কি দেখাও যায়। কাসকস দিয়ে হচ্ছে বাই ম্যানুয়াল এমনি দেখতে পাবো, কিন্তু আমি চিন্তা করছি যে ভেতরে, আরো ভেতরে আমি একটু বড় করে দেখবো, যেহেতু আমি সার্ভাইকাল ক্যান্সার ডায়াগনোসিস করব। তখন প্রথমে তোমার স্পেকুলামটা দিয়ে কিন্তু এটা এক্সপোজড করতে হবে, সার্ভিক্সটা এক্সপোজড করতে হবে কাসকস স্পেকুলাম দিয়ে। এক্সপোজড করার পরে আরেকটা যন্ত্রের হেল্প নিতে হয়, সেটাকে কি বলে? কলপোস্কোপি। কলপোস্কোপি। তাহলে আমরা কলপোস্কোপিক এক্সামিনেশন আমরা বলবো হচ্ছে, যদি আমাকে বলা হয় লোকাল এক্সামিনেশন তুমি কিভাবে করবে, তখন বলতে হবে আমাকে কলপোস্কোপিক এক্সামিনেশন। তাহলে কলপোস্কোপিক এক্সামিনেশন করার জন্য কিন্তু আমাকে রোগীটাকে লিথোটমি পজিশনে শোয়াতে হবে, এবং প্রথমে আমাকে একটা স্পেকুলাম বললো, যেটা স্পেকুলাম হচ্ছে কাসকস স্পেকুলাম দিয়ে আমি আগে জায়গাটা এক্সপোজ করব। এরপরে আমি কলপোস্কোপির যে যে কি বলবো, এটা একটা একটা মাইক্রোস্কোপ
তোমার একটা নলের মধ্যে ফিট করা থাকে, ওই জায়গাটাতে জাস্ট মানে আমরা একটা আলু ফেললেই দেখা যাবে, মানে ক্যামেরা যেভাবে কাজ করে ঠিক সেভাবে কাজ করে, ক্যামেরা প্লাস মাইক্রোস্কোপ ওখানে কিন্তু ফিট করা থাকে ওই যন্ত্রটাতে। তাহলে তখন আমরা ছোট জিনিসটাকে বড় করে দেখতে পাবো এবং ফিগারও আমরা ছবিও তুলতে পারবো। তাহলে এটা হচ্ছে কল্পোস্কোপিক এক্সামিনেশন। তাহলে মাথায় রাখতে হবে এটা হচ্ছে কল্পোস্কোপিক এক্সামিনেশন। এক্সামিনেশন করলাম, ফিগারও তুললাম, কিন্তু মনে করতেছি ওখানে একটা তাহলে কি পাবো, একটা আলসারেটেড একটা গ্রোথ পাবো। আলসারেটেড গ্রোথ পেতে পারি অথবা ফাঙ্গেটিং একটা গ্রোথ পেতে পারি। মানে আমার জায়গায় আমি দেখলাম সার্ভিক্সের মুখে এরকম একটা গ্রোথের মতো আমার লাগছে, তাহলে আমি এখন সেটা তো সরাসরি ক্যান্সার। কিন্তু আমরা যে পেপ স্মিয়ার টেস্টের মাধ্যমে আমরা কিন্তু স্ক্রিনিং টেস্ট করি। স্ক্রিনিং টেস্ট মানে হচ্ছে আমি কি করব, যে ওর প্রিমেলিগন্যান্ট কন্ডিশন গুলাকে কিন্তু আমরা আগে ডায়াগনোসিস করার জন্য কিন্তু মেইন পেপ ইয়েটা মানে কল্পোস্কোপিক বা কল্পোস্কোপিক এক্সামিনেশন, ভায়া এক্সামিনেশন আরেকটা আছে, ভিজুয়াল অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দেখা হয়। তাহলে সেগুলা কিন্তু আমরা প্রিমেলিগন্যান্ট, তাহলে ধরো গ্রোথ পেলাম, তাহলে আমার কল্পোস্কোপিক এক্সামিনেশনের গ্রোথ মানে কি, visual inspection with visual hyper. inspection by acid to acid। Yes, ma'am. অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তাহলে তোমাকে বলতে হবে আমি ভায়া টেস্ট করতে পারবো, তারপরে প্যাপ স্মিয়ার টেস্ট করতে পারবো। প্যাপ স্মিয়ার টেস্ট হচ্ছে ইট ইজ এন এক্সফোলিয়েটিভ সাইটোলজি। ওই যে এক্সফোলিয়েটিভ সাইটোলজি আমরা ল্যাব ডায়াগনোসিসে পড়ি, এক্সফোলিয়েটিভ সাইটোলজির সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এইখানকার সার্ভিক্সের প্রিমেলিগন্যান্ট মেলিগন্যান্ট কন্ডিশন গুলো দেখার জন্য। প্রিমেলিগন্যান্ট কন্ডিশন কি মিডিয়া তাহমিনা, সার্ভিক্সের প্রিমেলিগন্যান্ট কন্ডিশন কি? 32 বলো, মাইশা বলো, প্রিমেলিগন্যান্ট কন্ডিশন কি? MCI. ম্যাম CIN, সার্ভাইকাল ইন্টারএপিথেলিয়াল নিউপ্লাসিয়া। ভেরি গুড। সিআইএন কি কি টাইপের হতে পারে ম্যাম 3 টাইপের। বলো? Ma'am, mild dysplasia or CIN1, moderate dysplasia or CIN2, severe dysplasia or CIN3. এই যে সিআইএনটা বলছি, তাহলে আমরা ওখানে আমি পেপ স্মিয়ার টেস্ট নিলাম, আমি সাইটোলজিক্যাল পেপ স্মিয়ার টেস্ট কিন্তু সাইটোলজিক্যাল এক্সামিনেশন। আমি এটাকে আরো কনফার্মেটরি যদি করতে চাই, পেপ স্মিয়ারে আমি আমার কাছে দেখলাম যে একটু অ্যানাপ্লাস্টিক সেল আছে, অ্যানাপ্লাস্টিক সেল বা এটিপিক্যাল সেল যাই বলো আছে, তখন আমি আরো ভালো টেস্টের দিকে যাব, আরো কনফার্মেটরি টেস্টের দিকে যাব। তখন টেস্টটা কি হবে? ম্যাম colposcopic biopsy। বায়োপসি নিলাম, তারপর টেস্টের নাম শেষ হয়নি, টেস্ট অর্ধেক নাম বলেছো। কল্পোস্কোপিক বায়োপসি মানে আমি শুধু টিস্যু নিলাম। কল্পোস্কোপিক হিস্টোপ্যাথোলজি করব না ম্যাম? হ্যাঁ বলতে হবে তো, এটা না বলে তো হলো না। তুমি বায়োপসি নিয়ে তোমার কাছে রেখে দিলা, কল্পোস্কোপি নিয়ে অ্যারেঞ্জ করলো, অনেক কিছু করে টোরে, কল্পোস্কোপি করলো, বায়োপসি করে রেখে দিলা, কোনো লাভ হলো? রইলো সিস্টার জানলো না, যার কাছে নিয়ে রেখে দিয়েছে জানলোই না এটা যে হিস্টোপ্যাথোলজি। তোমাকে বলতে হবে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে। হিস্টোপ্যাথোলজিতে এক্সামিনেশন করলে রিপোর্টটা কিভাবে পেতে পারবো, সাইটোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনে আমার রিপোর্টটা কিভাবে হবে, ইন্টারপ্রিটেশন। রিপোর্ট যখন আমার কাছে তুমি পাঠাবা, পেপ স্মিয়ারটা তুমি যদি কালেকশন করো, তাহলে কালেকশন সাধারণত প্যাথোলজিস্টও করতে পারে, আবার ক্লিনিশিয়ান যিনি গাইনোকোলজিস্ট উনিও করতে পারেন। করে আমার কাছে পাঠালো, আমার প্যাথোলজিস্ট কাছে কি করলো, সাইটোলজিক্যাল, আমি একটা কিন্তু রিপোর্ট দিব, তাই না? ও রিপোর্টের ইন্টারপ্রিটেশন কি আসবে? আবার ধরলাম যে কেউ কোনো ক্ষেত্রে পেপস পাঠালো, আবার কিও পাঠালো, কল্পোস্কোপিক বায়োপসি পাঠালো ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। আমি তো একটা রিপোর্ট দেবো হিস্টোপ্যাথোলজিটা দিয়ে, সেইটার ইন্টারপ্রিটেশন কি কি আসতে পারে, কারণ রেজাল্টটা কিন্তু ইন্টারপ্রিটেট করতে হবে ক্লিনিশিয়ানকে। সে মাইশাই ধরো ক্লিনিশিয়ান, আজকে হয়তো মাইশার কাছে একটা রুটি গেল, দেখতে সে বুঝতে পারে, ও যদি রিমোট এরিয়াতে চাকরি করে তাহলে ওখানটা হিস্টোপ্যাথোলজিতে বলো। হ্যাঁ, তখন কিন্তু হিস্টোপ্যাথোলজিতে ম্যাম ডিসপ্লাসিয়া
ভেরি গুড। ডিসপ্লাসিয়াটাই আমি কি করব বলবো, ডিসপ্লাসিয়াটা আমরা তো টার্মিনোলজিতে এখন ডিসপ্লাসিয়া বললাম না, তুমি কিভাবে বললা এখন টার্মিনোলজিটা বলো। ম্যাম ডিসপ্লাসিয়াটা হচ্ছে বুঝিনি ম্যাম কোয়েশ্চেনটা আমি। তুমি সিআইএন বলেছো কিন্তু সিআইএন 1, সিআইএন 2, সিআইএন 3 ম্যাম লেয়ার দেখে ওখানে ডিসপ্লাস্টিক চেঞ্জ ইন দা লেয়ার্স গুলোতে লাইনিং অফ এপিথেলিয়াম অফ দা সার্ভিক্স এর উপর ডিসক্রাইব করে আমি ক্লাসিফাই করব হিস্টোপ্যাথোলজি দেখে। হ্যাঁ, তো এখন তুমি কিন্তু অলরেডি রিপোর্টের ইন্টারপ্রিটেশন কিন্তু বলে ফেললা, সিআইএন 1, সিআইএন 2, সিআইএন 3 হিসেবে কিন্তু আমি রিপোর্টটা দিব, ঠিক আছে? জি ম্যাম। হচ্ছে সিআইএন 1, সিআইএন 2, সিআইএন 3। তো তোমাকে কিন্তু আবার কি করতে হবে, এটা কি তুমি যদি না ক্লিনিশিয়ান যদি না বুঝো, আমার এ বলার মধ্যে কিছুই নাই, কারণ তুমি তো ভয় পেয়ে যাবা। এখন বলো সিআইএন 1 মানে তুমি কি বুঝলা? CIN 1 mm dysplastic change in the lower 1/3 or lower 1/3 thickness of the এপিথেলিয়াম, lining epithelium. ভেরি গুড। আর সিআইএন 2 মানে কি বুঝলা? Ma'am, lower 2/3 thickness of the lining epithelium dysplasia. তারপরে যদি আমি সিআইএন 3 বলি, Ma'am, more than lower 2/3 thickness of the lining epithelium. সিআইএস, হ্যাঁ ম্যাম, carcinoma in situ. তখন কি বুঝে নিলা তুমি? Full thickness is dysplasia but doesn't cross. ডেসক্রিপশন নাও দিতে পারি, কারণ আমার তো এটুকু ক্লিনিশিয়ান বুঝবে। এখন আমাদের যেটা হয়, আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে যে আমাদের রিপোর্টিংটা আমাদের স্টুডেন্টরা বলো, কারণ আমি স্টুডেন্টকে না শিখলে তুমি তো ভবিষ্যৎ ডাক্তার, বা আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা আমাদের সমসাময়িকে যারা স্টুডেন্ট ছিল, দেখা যাচ্ছে আমরা এই জায়গাগুলা রিপোর্টের ইন্টারপ্রিটেশন গুলো আমরা স্টুডেন্ট কাছে মনে করি যে এটা তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। সেটা না করাতে কিন্তু আমাদের মধ্যে অনেক সমস্যা তৈরি হয় পরবর্তী গিয়ে। রোগীগুলো সমস্যা ডাক্তারের মধ্যে যদি মানে ইন্টার সাবজেক্টের মধ্যে ইন্টারেক্টিভ যেটা সেশন বলে, যে আমার প্যাথোলজির সাথে সব সাবজেক্ট কিন্তু রিলেটেড। প্যাথোলজি তো এমন একটা সাবজেক্ট যার সার্জারি রিলেটেড, মেডিসিন, তাহলে সব রিলেটেড, তাহলে আমার সাথে সব ডাক্তারের একটা কমিউনিকেশন থাকা উচিত রিপোর্টিং এর ক্ষেত্রে। আসলে সেটা তো আমাদের দেশের পার্সপেক্টিভে খুবই কঠিন, দেওয়া যায় না। তারপরে তাহলে রিপোর্টটা ইন্টারপ্রিটেট যদি করতে না পারে ওই ডাক্তার, সে কিন্তু আলটিমেটলি মনে করতে একটা হচ্ছে রোগী সাফার হচ্ছে, আবার ডাক্তারদেরকেও কি ভুল বোঝাবুঝি হচ্ছে। তাহলে তোমাদেরকে আমরা এখন কিন্তু এই জন্য প্যাথোলজিস্ট আমরা স্যাররা কিন্তু বা আমরা চিন্তা করি যে যে জায়গাটাতে ক্লিনিশিয়ানরা যে সমস্যাগুলো হচ্ছে, ম্যাম কথা একটু আটকে আসতেছে ম্যাম। যে জায়গাটাতে মানে ক্লিনিশিয়ানদের ইন্টারপ্রিটেশন, যেমন কোয়েশ্চেন হতে পারে আমি কি হিস্টোপ্যাথোলজিস্ট হব, কেন আমাকে এগুলো জানতে হবে, টিচার কেন আমাকে এগুলা জিজ্ঞেস করছে, এরকম অনেক সময় কোয়েশ্চেন ওঠে যে কেন করছে। কারণ আমরা কিন্তু এখন হাইলাইট করা হচ্ছে যে রিপোর্টের ইন্টারপ্রিটেশন গুলা ক্লিনিশিয়ানরা বুঝে, ডক্টররা বুঝে। তাহলে আমরা যদি তোমার প্যাপ স্মিয়ার শুধু কি সেটুকুই জানি তাহলে হবে না। কারণ তুমি শুধু জেনে তো কোনো লাভ নাই, জানা দরকার হচ্ছে প্যাথোলজিস্টের, তোমার দরকার হচ্ছে ক্লিনিশিয়ানের দরকার হচ্ছে রিপোর্টের ইন্টারপ্রিটেশনটা। কথা স্পষ্ট হচ্ছে? হ্যালো হ্যালো জি ম্যাম, কথা এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, রিপোর্টের জি ইন্টারপ্রিটেশন, ম্যাম, কথা এখন শোনা যাচ্ছে। যেমন রিপোর্টের ইন্টারপ্রিটেশনে যেমন তুমি বুঝলা যে হিস্টোপ্যাথোলজি যেটা কলপোস্কোপিক বায়োপসি আসলো, সেটা তাহলে ক্লিনিশিয়ান কি ইন্টারপ্রিটেট করবে? সিআইএন 1 ইন্টারপ্রিটেট করবে, অথবা সিআইএন 2 করবে, অথবা সিআইএন 3 করবে, অথবা কার্সিনোমা ইন সিটু দিবে, অথবা ইনভেসিভ কার্সিনোমা দিবে, ইনভেসিভ স্কোয়ামাস সেল কার্সিনোমা দিবে, অথবা কি দিতে পারে? অ্যাডেনোকার্সিনোমা দিতে পারে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। কয়েকটা ইন্টারপ্রিটেশন হতে পারে। তাহলে আমি কিন্তু এখান থেকে বলে উঠলাম কার্সিনোমা কি কি আছে, স্কোয়ামাস সেল কার্সিনোমা, অথবা অ্যাডেনোকার্সিনোমা, অথবা কি অ্যাডেনোস্কোমাস, অনেক সময় একসাথে থাকে, অ্যাডেনোস্কোমাস কার্সিনোমা। তাহলে এই হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ দা বায়োপসি রিপোর্টের। আমি যদি প্যাপ স্মিয়ার নেই, সার্ভাইকাল সাইটোলজি, এটা হচ্ছে সার্ভিক্সের জায়গা থেকে সাইটোলজিক্যাল এক্সামিনেশন, সার্ভাইকাল সাইটোলজি, নট বায়োপসি। বায়োপসি আর সাইটোলজির মধ্যে পার্থক্য কি? সাইটোলজিতে আমি শুধুমাত্র মেলিগন্যান্ট সেল বা সেলটাকে ক্লারিফাই করতে পারবো, সেলের কি কি বৈশিষ্ট্য,
আর যখন বায়োপসি নেওয়া হয় তখন তো সেল থাকবেই, সাথে তার মরফোলজিক্যাল ফিচার পাবো এবং তার ইনভেশন ক্রাইটেরিয়া, যে সে বেসমেন্ট মেমব্রেন ক্রস করে স্ট্রোমাতে আসছে না আসে নাই, এই কথাগুলো বলতে পারবো। কিন্তু যখন সাইটোলজিক্যাল এক্সামিনেশন হবে আমি কিন্তু তখন শুধু একটা সেলকে ডেসক্রাইব করবো, তার নিউক্লিয়াসটা কিরকম, তার সাইটোপ্লাজম কিরকম, তার কিন্তু মরফোলজি, ও কি গ্ল্যান্ডুলার প্যাটার্নে আছে, ও কি শীটে আছে, ওই যে আমরা যেগুলো প্যাটার্ন গুলা শিখছি এখন মরফোলজি, সেটা কিন্তু আমি বলতে পারবো না। তারপরে বলতে পারবো না হচ্ছে ইনভেশন ক্রাইটেরিয়া, যেটা ম্যালিগন্যান্সির 1 নাম্বার ক্রাইটেরিয়া, কিন্তু ইনভেশন সেটাও কিন্তু আমি বলতে পারবো না। তাহলে ওই ক্ষেত্রে আমি কিন্তু ইনভেসিভ কার্সিনোমা অথবা সিআইএস এগুলো কোনোটা আমি ডিফারেন্সিয়েট করতে পারছি না। তাহলে কোন টেস্টটা বেশি 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 সেনসিটিভিটি থাকবে, কোন টেস্টের অ্যাকিউরেসি বেশি থাকবে? হিস্টোপ্যাথোলজি ম্যাম। হিস্টোপ্যাথোলজি মানে সাইটোলজি ইয়েতে। তাহলে সাইটোলজিতে আমরা শুধুমাত্র একটা সাজেশন দিতে পারবো যে না এখানে কিন্তু কিছু অ্যানাপ্লাস্টিক সেল আছে, তাহলে আমি এটা কি সিআইএন নাকি 1 নাকি 3 নাকি ইনভেসিভ নাকি সিআইএস, এটার জন্য আমাকে হিস্টোপ্যাথোলজি করতে হবে। আমরা তাহলে সাইটোলজি এবং হিস্টোলজির পার্থক্যটা বুঝলাম কিনা? যে কোনো সাইটোলজি। জি ম্যাম বুঝছি। মাইশা বুঝেছে, অন্যরা 25 ফাইজা মনে হয়, ফাইজা, হ্যাঁ ফাইজা 25 তুমি আছো নাকি? আমাদের সাথে আজকে 28 জন, আমি সব 27 জন হবে তাহলে। ফাইজা ওই 14 ব্যাচের কেউ আছে? হ্যালো, তারপরে মনে হয় আছে কেউ নাই, পড়ালেখা শেষ ওদের। শোনো, ডাক্তারিতে কিন্তু পড়ালেখা শেষ হয় না। এখন তুমি যদি নিজেকে শুধু স্টুডেন্ট পরীক্ষা দিবা পাস করবা সেরকম চিন্তা করো, সেটা একরকম চিন্তা। আর তুমি যদি নিজেকে এখনই ভাবতে পারো যে না আমি ডাক্তার, আমাকে অনেক কিছু ইনফরমেশন নিতে হবে, তাহলে কিন্তু অন্যরকম। এবং তুমি কিন্তু তাই হইতে হবে, তুমি সেটা না, এখন যে বুদ্ধিমান সে এখন থেকেই সেটার দিকে ফোকাস করবে, আর যে বুদ্ধিমান নয় যে এরকম করবে তাকে আলটিমেটলি ফোকাস করতে হবে, সে আরো পরে কষ্ট করে ফোকাস করবে। তাকে সে ওই ওই যখনই পাস করে যাবে তখন কনফিডেন্টলি ডাক্তার হইতে পারবে না, তাকে আরো কয়েক বছর এগুলো ঘাটাই ঘুটাই দেখে তারপরে কি হইতে হবে, ডাক্তার হইতে হবে। যখনই আমরা এই যে ফিজিওলজি অ্যানাটমি এগুলা পড়ে ফেলেছি, আমরা যখনই এই যে উঠলাম প্যাথোলজি পড়ছি ডিজিজ, তখনই কিন্তু আমরা আলটিমেটলি নিজেকে চিন্তা করবো ডাক্তার হয়ে গেছি। আমরা ডাক্তার হলে কিভাবে পেশেন্টটাকে আমি হ্যান্ডলিং করব সেই হিসেবে তোমাকে পড়াটা পড়তে হবে, শুধু পরীক্ষা পাশের জন্য পড়লে আসলে হবে না। তাহলে বুঝছো, সাইটোলজিক্যাল এক্সামিনেশন, প্যাপ স্মিয়ার এক্সামিনেশন হলে তার ইন্টারপ্রিটেশনটা তুমি কিভাবে দিবা? তুমি কি সিআইএন দিবা? কিভাবে দিবা? এই প্রশ্নের আনসার কে করতে পারবে? 21, 31, 32, 25 কিন্তু আনসারও করলো না। 5, 25, 10, 36 এর মধ্যে কি একজন আনসার করো? ফাইজা জামিমা আব্দুল্লাহ। হ্যালো হ্যালো, তোমরা কি আমার সাথে আছো? ইনসান, আমাকে শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম শোনা যাচ্ছে। তো ওদিকে কোনো জি ম্যাম শোনা যাচ্ছে। ওরা তো কোনো কথা বলছে না। যাদেরকে বললাম ফাইজা জেমিমা 36 সাইম, ওদের কোনো কথা নাই, তাড়াতাড়ি আনসার করো যে কোনো একজন। ইনসান, এই 3টা রোল নাম্বারের আজকে অ্যাবসেন্ট আমার কাছে লিখিত পাঠাবা। ওকে ম্যাম। ফাইজা জেমিমা আব্দুল্লাহ। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো, কোশ্চেন শুনতে পেয়েছো? না ম্যাম। কেন? এতক্ষণ এর আগে এতক্ষণ ধরে যে কনভারসেশন হলো সেটা শুনতে না ম্যাম, পেয়েছো? কথা মাঝখান দিয়ে ইয়া হয়ে আসতেছিল, ছোট ছোট আসতেছে, কথা ভালো করে আসতেছে না ম্যাম। হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনে যেটা কলপোস্কোপিক বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, সেইখানে রিপোর্টের ইন্টারপ্রিটেশন কি কি হয় বলেছি, কি কি ইন্টারপ্রিটেশন হয় জেমিমা? ম্যাম CIN 1, CIN 2 আর হচ্ছে CIN 3। তারপর আরো প্রোগ্রেস করো, আরো সামনের দিকে আগাও, রোগীর কন্ডিশন আরো খারাপ, কি কি হতে পারে?
1 2 3 CIN, এটা এখনো ইপিথেলিয়ামের মধ্যে আছে। CIN 3 মানে তুমি কি বুঝো? CIN 3 মানে কি? ম্যাম এটা হচ্ছে যে মাইল্ড মাইল্ড হইলে সেটা, আর মডারেট হলে CN2, আর একটু সিভিয়ার হইলে CN3। তারপর সিভিয়ারের পরে ম্যাম তারপরে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এডেনোকার্সিনোমা, এগুলা হতে পারে। মাঝখানে একটা কার্সিনোমা ইনসিটু হয়, হোল থিকনেসে ডিসপ্লাসিয়া থাকলে CIN 3 টা যদি সিভিয়ার আরো একদম জি CIS হয়, একটা CIS কার্সিনোমা। ম্যাম কার্সিনোমা ইনসিটু। এটা আমরা বললাম যে হিস্টোপ্যাথোলজি নিলে এরকম হবে। হিস্টোপ্যাথোলজি না নিলে যদি আমি সার্ভাইকাল, আরেকটা টেস্টের নাম হচ্ছে সার্ভাইকাল স্মিয়ার টেস্ট, যাকে প্যাপ টেস্ট বলা হয়। বিজ্ঞানী পেপেনিকোলো, আমরা যে স্টেনটা ইউজ করি প্যাথোলজিক্যাল এক্সামিনেশনে। হ্যালো জি ম্যাম। প্যাথোলজিক্যাল এক্সামিনেশনে আমরা কি স্টেন করি? স্টেন কি করি? সাইটোলজিক্যাল এক্সামিনেশনে আমরা কি স্টেন করি? স্লাইডটা দেখার জন্য কি স্টেন করি? এইটা পাশে বেসিক কোশ্চেন। তুমি কি এসে এগুলো না পারলে কেমনে হবে? তার মানে ওইটাও তোমাদের পড়া নাই। হ্যালো ম্যাম পেপিনোকোলাই, পেপিনিকুলো পেপিসমিয়ার বলা হয়, তাই পেপিনিকুলো স্টেইন করি। এটা এত বেশি পরবর্তীতে সাইটোলজির যারা দেখছেন তাদের কাছে এত বেশি ভালো লাগছে যে যেহেতু এটা সার্ভাইকাল স্মিয়ারটারই প্রথমে এটা আবিষ্কৃত হয়েছে, সেজন্য সেই বিজ্ঞানের নাম অনুসারে এটার নাম হয়ে গেছে পেপ টেস্ট। আসলে কিন্তু সার্ভাইকাল স্মিয়ার টেস্ট। সার্ভাইকাল টেস্টে আমি সেল যদি নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমার কি কি ইন্টারপ্রিটেশন দিব আমি আমার রিপোর্টে? আমার কাছে প্যাথোলজির কাছে তুমি প্যাপিসমিয়ারটা পাঠালা, আমি প্যাপিসমিয়ারের রিপোর্ট করছি। এখন প্যাপিসমিয়ারের রিপোর্টের সময় আমি কি কি রেজাল্ট দিব? কারণ তুমি তো ভেতরে ডেসক্রিপশনটা অতটা পড়বে না, তুমি তো রেজাল্টটাই মেইন পড়বা। তুমি রেজাল্টটা কি কি ইন্টারপ্রিটেশন আমি দিতে পারি? আমি কি কোনো সাইন লিখবো, CIN1 CIN2 CIN3 লিখবো, নাকি না অন্য কোনো প্যাটার্নে আমাকে রেজাল্টটা দিতে হবে? ছিল একজন তো প্রেজেন্ট করলো, ফাইজা আর আব্দুল্লাহ এখনো কিন্তু অ্যাবসেন্ট। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম, প্রেজেন্ট। দেখছো এখন প্রেজেন্ট। ইনসান তোমার বন্ধুদের কি অবস্থা কি? বলো প্রেজেন্ট, বলো আব্দুল্লাহ বলো। পারলে যে পারো, তা না যে না আমি পারি না, তখন আমি তোমাকে অ্যাসোসিয়েট আরেকটা কোশ্চেন করব, তুমি আসলে এর মধ্যে কতটুকু বুঝেছো কিনা। তো এরকম এসকেপ করার কোনো সুযোগ নাই, এসকেপ করতে পারবা না। তুমি একটা কোশ্চেন না পড়ো, এটা আমরা পরীক্ষাতেও কিন্তু করি, তুমি একটা কোশ্চেন না পারতে পারো, তুমি 100% পারবে এমন কোনো কথা নাই, কিন্তু আমরা আশেপাশে তুমি জিনিসটা বুঝো কিনা, তুমি আশেপাশের পড়াগুলো পড়ছো কিনা, তুমি বেসিক গুলো পড়েছো কিনা, আমরা কিন্তু সেটা টেস্ট করে নেই। হ্যাঁ বলো আব্দুল্লাহ। জি ম্যাম। জানো কিনা এই যে যেটা সাইটোলজিক্যাল এক্সামিনেশন আমি কিন্তু রিপোর্টটা করছি এখন। জি ম্যাম। ইন্টারপ্রিটেশন হতে পারে পেপের রেজাল্টের ইন্টারপ্রিটেশন তুমি জানো কিনা? জানো না, তাই তো? জি ম্যাম। জানো না, আচ্ছা তাহলে আমাকে নেক্সট আরেকটা কোশ্চেনের एग्जांपल দাও। এই যে আমি সাইটোলজিক্যাল এক্সামিনেশন বলছি পেপসটা, আর আর আরেকটা বলছি বায়োপসি টেস্ট, বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি। এইখানে সাইটোলজিক্যাল এক্সামিনেশন এবং বায়োপসি এক্সামিনেশনের বেসিক পার্থক্য কোথায়? আমি কি এর আগে এর আনসার করছি? সাইটোলজিক্যাল এক্সামিনেশনে কি পাবো আর হিস্টোপ্যাথোলজিতে কি কি পাবো? বলো আনসার বলো। শুধুমাত্র একটা সেলকে এক্সামিনেশন করতে পারবো, কোনটার মাধ্যমে? সাইটোলজিক্যাল এক্সামিনেশনে নাকি হিস্টোপ্যাথোলজির মাধ্যমে? malignant cell, what are the criteria of a malignant cell? জেনারেল প্যাথোলজিতে আমরা বলেছি what are the criteria of a malignant cell, what are the criteria of a malignant tumor। এখানে কিন্তু ওই কোশ্চেনটার ভেতরে কিন্তু এর আনসারটা আছে। what are the criteria of a malignant cell, what are the criteria of a malignant tumor? আনসারটা করতে পারবে আব্দুল্লাহ, ফাইজা, আব্দুল্লাহ, যে কোনো একজন।
সাবরিনা এড করো সাবরিনা। এটা তো জেনারেল প্যাথোলজির পড়া। ম্যালিগন্যান্ট সেলের কি ক্রাইটেরিয়া, ম্যালিগন্যান্ট টিউমারের কি ক্রাইটেরিয়া, দুটো কিন্তু ভিন্ন ক্রাইটেরিয়া। টিউমারের ক্রাইটেরিয়াতে ম্যালিগন্যান্ট সেল ইনক্লুডেড, মানে আমি ম্যালিগন্যান্ট সেলের বৈশিষ্ট্য বলতে পারি চাইলে, কিন্তু যখন ম্যালিগন্যান্ট সেলের আমি ক্রাইটেরিয়া বলবো তখন কিন্তু আমার টিউমারের যে বৈশিষ্ট্যগুলা সেটা কিন্তু আর বলবো না। যেমন ইনভেশন ক্রাইটেরিয়া বলবোই না, মেটাস্টেসিস ক্রাইটেরিয়া বলবোই না, শুধুমাত্র একটা সেলে কি সমস্যা। তাহলে আমি সাইটোলজিক্যাল এক্সামিনেশনে শুধুমাত্র তাই দেখতে পাচ্ছি, শুধু একটা সেল। কিন্তু যখন হিস্টোপ্যাথোলজি দিচ্ছে আমি তো সেলটা দেখতে পাচ্ছি সে খারাপ, তার উপরে আমি এটার আর্কিটেকচার পুরা সেল মিলিয়ে যে টিস্যুটা তৈরি করছে সেই টিস্যুটা কিরকম, তার এটাকে বলা হয় মরফোলজি অফ এ সেল, মরফোলজি অফ এ টিস্যু, মরফোলজি অফ এ টিস্যু দেখতে পাচ্ছি। এবং এই টিস্যুটা, এই খারাপ টিস্যুটা, যে খারাপ একটা নেস্ট বা শীট দেখতে পাচ্ছি, সেটার ইনভেশন ক্রাইটেরিয়াটা দেখতে পাচ্ছি। অন্য জায়গা থেকেও যদি আমাকে টিস্যু দেওয়া হয় সেখানে আমি মেটাসিস ক্রাইটেরিয়াটাও বলতে পারবো, যেখানে মেটাসিস হয়েছে সেখান থেকে যদি টিস্যু দেওয়া হয়। তাহলে এইসব ক্রাইটেরিয়া যে পাই সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমারের ক্রাইটেরিয়া। আর ম্যালিগন্যান্ট সেলের ক্রাইটেরিয়া হচ্ছে নিউক্লিয়াসটা কিরকম, সে প্লিউমরফিজম আছে কিনা, তার অন্যান্য যে নিউক্লিয়ার এনসি রেশিও কিরকম, মাইটোসিস আছে কিনা, অ্যাবনরমাল, এগুলো দেখা হচ্ছে ম্যালিগন্যান্ট সেলের ক্রাইটেরিয়া। তাহলে আমি পেপ স্মিয়ার হচ্ছে আমি শুধুমাত্র একটা সেলকে ক্লাসিফাই করছি। তাহলে কেউ কি এটার আনসার করতে পারবে কি কি ইন্টারপ্রিটেশন হতে পারে? ওপেন কোশ্চেন। ইনসান আজকে কিন্তু 25 অ্যাবসেন্ট পাঠাবা, তারপর ওকে ও কিন্তু এরপর আর জয়েন করলে হবে না, ওকে অনেকক্ষণ সময় দেওয়া হলো। হ্যাঁ না আমি আসি, এটুকু হলে তো বলতে হবে। সাবরিনা ইয়ে করো, যার নাম বলছি সে কিন্তু আমাদের সাথে জয়েন হতে হবে, তাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। সাবরিনা আছে আরেকজন রিস্ক পয়েন্টে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে কিন্তু। ম্যাম 23 কি বলেন? জি ম্যাম বলেন ম্যাম। এরপরে হচ্ছে ইয়ে থাকবে দীপা। এই যে সাইটোলজিক্যাল এক্সামিনেশনে বলছি, সাইটোলজিক্যাল এক্সামিনেশনের সার্ভাইক্সের সাইটোলজিক্যাল এক্সামিনেশনের টেস্টের নাম কি? ম্যাম সাইটোলজিক্যাল এক্সামিনেশন এর নাম হচ্ছে, এটা কিন্তু আমি আনসার বলে দিলাম, তুমি শুধু সহজ করে আনসার করো। তোমরা এরকম আনসার গুলো কিন্তু টেস্ট ম্যাম পেপ স্মিয়ার টেস্ট। এই পেপ স্মিয়ার টেস্টের একটা রেজাল্ট, একটা রিপোর্টে কি কি ইন্টারপ্রিটেশন তুমি আশা করো, যে আমার কাছে এটা আসলে ভালো, এটা আসলে খারাপ, এভাবে তুমি বুঝবা না? জি ম্যাম। রিপোর্টটা কি কি ইন্টারপ্রিটেশন হতে পারে? ম্যাম ইন্টারপ্রিটেশনে ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে রেজাল্ট, রিপোর্টের রেজাল্টটাকে বলা হয় ইন্টারপ্রিটেশন। যেমন আমরা কোয়াগুলেশন টেস্ট ইন্টারপ্রিটেশন দিই 1 2 মাইল্ড মডারেট সিভিয়ার প্রোটিনুরিয়া, তারপর বা +1 +2 +3 করে আমরা ইন্টারপ্রিটেশন করি এরকম। ম্যাম সেলের মরফোলজিটা দেখতে পারবো ম্যাম, সেলের কি অবস্থায় আছে? অবশ্যই সেটা তো বললাম যে মরফোলজি, কিন্তু আমি রিপোর্টটা কি দেব জানা নাই। না ম্যাম। তোমাদের কাছে বই আছে এগুলো, সিস্টেমিকের বই আছে? আমার কাছে মনে হচ্ছে মাইশা তোমার কাছে বই আছে? মাইশা ইবনাত, মাইশা তোমার কিসের বুক? মানে আমাদের যে তুমি এই যে সিস্টেমিক প্যাথোলজির কি কোনো বই তোমার কাছে আছে মাইশা? ম্যাম জিল্লু স্যারের বইটাই আছে। বইটাই আছে। যারা একটু ভালো, এখন আসলে তো কার কাছে কি কোয়েশ্চেন পড়ে কোনো ঠিক নাই, তারপরও আমাদের কথা হচ্ছে যে যেহেতু সিস্টেমিক প্যাথোলজিতে যারা এই জিনিসগুলো কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে। এবং আমি মনে করি ডাক্তার হিসেবে তোমাকে বেসিক এটুকু জ্ঞান রাখতে হবে। এইটুকু জ্ঞান না রাখলে তুমি তো আসলে আলটিমেটলি তোমাকে গিয়ে বলবে না যে ও বিডিএস, ওকে শুধু দাঁতের কোয়েশ্চেন করে, ওকে কিন্তু সব কোয়েশ্চেনই করা হবে, সেটা ফ্যামিলি ইয়েতে হোক। এবং তোমার নিজের কাছে তখন তুমি নিজেকে কনফিডেন্ট মনে করবা না, তুমি এই বেসিক জ্ঞানটুকুগুলো নিয়ে না গেলে। তুমি তো এর পরবর্তীতে আরো অনেক জ্ঞান রয়ে গেছে, সেগুলো তো জানোই না, কিন্তু বেসিক জ্ঞানটুকুগুলো থাকা দরকার। এই জন্য আমি মনে করি যে তুমি প্যাথোলজি না, যে একটা ডাক্তারের জানার জন্য এইটুকু বেসিক জ্ঞানের জন্য ওই বইটা তোমার দরকার। কারণ সিস্টেমিক যদি না হয় কখনো তুমি ক্লিনিক্যাল প্যাথোলজি ভালো করতে পারবে না। আমাদের কিন্তু তোমাদের কিন্তু ক্লিনিক্যাল প্যাথোলজির অংশটুকু কিন্তু রয়েই গেছে। ক্লিনিক্যাল প্যাথোলজিটা বেসড হচ্ছে সিস্টেমিক প্যাথোলজির উপর। তুমি একটা
ক্লিনিক্যাল প্যাথোলজিতে যেমন ধরো সিএসএফ স্টাডি, তুমি যদি সিএনএস টা সম্পর্কে কিছু ধারণা না থাকে তুমি সিএসএফ এর কি বুঝবা? কারণ ওটাতে এর পরবর্তীতে ডিজিজ গুলা পড়ার পরে আমি সিএসএফ টা পাঠাই, আমি ডিজিজ গুলা ইন্টারপ্রিটেট করতে পারলে রোগীকে সিএসএফ পাঠাই। জন্ডিস, আমি ওই হেপাটোবিলিয়ারি সিস্টেমের জন্ডিস গুলা ডিজিজ গুলা জানলেই না আমি ওটা ওই ক্লিনিক্যাল প্যাথোলজির ওইটুকু ইন্টারপ্রিটেট করতে পারবো। এন্ডোক্রাইন, ডায়াবেটিস মেলাইটিসের আমি পুরোটা জানলেই, এন্ডোক্রাইনের অন্যান্য ডিজিজ গুলো জানলে না আমি ক্লিনিক্যাল প্যাথোলজিটা করতে পারবো। এখন না জেনে তো আসলে করা যাবে না, মুখস্থ করে কতটুকু ভিতরে ঢোকা যাবে। এই জন্য আমি মনে করি সবার একটু কনসেপশনটা ক্লিয়ার করার জন্য হলে এই বইটা কেনা দরকার। এই বইটার মূল্য মাত্র 500 না 600 টাকা। তোমাদেরকে কিন্তু আমরা সেকেন্ড ভলিউম কিনতে বলছি না, রবিন্স কিনতে বলছি না, এমবিবিএস তো ওইটাই বাধ্যতামূলক। তারপরেও অন্ততপক্ষে একটা হেল্পিং বুক হিসেবে এই বইটা কি হলে অন্ততপক্ষে কেনা উচিত। তা না হলে তোমরা অনেক কিছু ক্লিনিক্যাল প্যাথোলজিও পারবে না, ক্লিনিক্যাল প্যাথোলজি কিন্তু ভালো করে আনসার করতে পারবে না। আচ্ছা, ওখানে তুমি দেখো যাদের কাছে জিল্লুর রহমান স্যার, তুমি এই বিশেষ করে সার্ভাইকাল স্মেয়ারের এই কোশ্চেন গুলোর এটা কি তোমাদের অন্য ফ্রেন্ডদের বা তোমরা গ্রুপে অন্ততপক্ষে এটা দিয়ে দিবে। দেখো পেপ স্মেয়ার রিপোর্টের ইন্টারপ্রিটেশন হবে সিল হিসেবে SIL। কিভাবে দেওয়া আছে? SIL। ইনসান, তোমাদের কাছে বই আছে? অবশ্যই যারা একটু যে পাস মার্কের উপরে চিন্তা করবা তাদেরকে কিন্তু সিস্টেমিক বই কিনতেই হবে। এবং আমি চিন্তা করি না যে আমার স্টুডেন্টটা খারাপ, সে শুধু পাশের জন্য পড়বে, আমি কিন্তু এভাবে আমার স্টুডেন্টকে কখনো আলাদা করি না। তোমরা নিজেরা এটা আলাদা হইতে চাও, হয়তো মজা পাও। আমি মনে করি যে এটা ও ডাক্তার হবে, ও ভালো রেজাল্ট করবে। আজকে ও হয়তো কম পড়ছে, ও যে একদম ভালো করে পড়বে না তার তো কোনো ইয়ে নাই। মেডিকেলে কিন্তু তার নিশ্চয়তা নাই, মেডিকেলে কিন্তু এরকম তোমরা সবাই ভালো স্টুডেন্ট, একই ক্যাটাগরির স্টুডেন্ট হিসেবে তোমরা কিন্তু আসতে পারছো। তোমরা নিজেরাই কিন্তু নিজেদের মধ্যে একটা বাইন্ডিং করে, এবং এটা মনে রাখবা যারা পেছনে আছো তোমাদেরকে সবসময় এরকম পেছনে করে করে রেখে দিয়ে কিন্তু তুমি উঠতে পারতেছো না, তোমার অবস্থা কিন্তু খারাপ করে দিচ্ছে। এটা তুমি নিজে সুযোগ দিচ্ছ, তুমি আজকে পেছনে আসো, আমি কালকে দৌড় প্রতিযোগিতার সামনে চলে যাব, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে তোমাকে আগাইতে হবে। তোমরা একই ক্যালিবারের কেন তুমি পড়বা না? কেন আমি বইটা কিনবো না? শুধু মাইশা কিনবে, আমি কিনবো না? আমি সব বই কিনবো। তোমার তো 500 টাকার অভাব তোমার হয় নাই, বই কিনতে কোনো অসুবিধা নাই। আর তা না হলে এখন ইন্টারনেটের যুগ, তোমরা কিন্তু ফেসবুকের জন্য সময় নষ্ট করো, এইসব জায়গায় এখান থেকেও কিন্তু তুমি একটা ইনফরমেশন পাবা। তাহলে কি বলতেছিলাম? SIL, সিল। খাতায় নোট করো এটা, যে পেপ স্মেয়ারের রিপোর্টের ইন্টারপ্রিটেশন হবে সিল হিসেবে। সিল মানে কি? স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লিশন। তাহলে কি স্কোয়ামাস ম্যাম ইন্ট্রাএপিথেলিয়াল। বইটার নাম কি বলছেন? জিল্লুর রহমান, যে তুমি জেনারেল প্যাথোলজি যেটা পড়েছো জি, সেটা ভলিউম 1 পড়েছো, ওটা 2 আছে, ভলিউম 2। জিল্লু তো ভলিউম 2 আছে, টিউটোরিয়াল মনে হয় প্যাথোলজি ওইটাতে টিউটোরিয়াল। পড়াগুলো আছে, সিস্টেমিকে দেখো। হ্যাঁ, ওটাতে আমি ওইটার কথাই বলছি, ওটাতে দেখো, তুমি সার্ভিক্সের অংশতে যাও, ম্যাম ও বইটা তো আছে, ও বইটা তো কিনে ফেলছি ম্যাম। ওইটা কিনে ফেলে তাহলে তোমরা ওই জায়গাটা কেন খুলছো না এখন? কেন বলতে পারছে না কেউ? ম্যাম এখানে ওটা লেখা নেই প্যাপেড গুলো টেস্টে। এটা ম্যাম লেখা আছে হচ্ছে কি CIN এর ওখানে, এটা হচ্ছে কি সাইটোলজিক্যালি 2 গ্রেডে ডিফারেন্সিয়েট করছে, এভাবে লেখা আছে, লো গ্রেড সিল এন্ড হাই গ্রেড সিল এভাবে। হ্যাঁ, এইটাই বলতে চাচ্ছি। তাহলে সাইটোলজিক্যাল মানে ওখানে হয়তো পড়াটা বুঝে যাচ্ছে না, আমি পড়াটা বুঝাইতে গেলে তোমাকে এই কথাগুলো লাগবে। তাহলে কি হিসেবে দেখো, CIN আমি রিপোর্টিং করছি কোথায়? হিস্টোপ্যাথোলজি বায়োপসি আসলে সেটার সাথে কোরিলেট করে। কারণ আমি কিন্তু সাধারণত রোগীদেরকে কিন্তু কলপোস্কোপি বায়োপসির আগে কিন্তু পেপ স্মিয়ার টেস্ট করা হয়। পেপ স্মিয়ার টেস্টে যখন কোনো খারাপ থাকে, ওই যে দেখো লো গ্রেড SIL, সিলের ওখানে পাশে লিখে রাখো স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লিশন। কি বলছি? স্কোয়ামাস সেলের সমস্যা দেখতে পাচ্ছি, এটা হতে পারে ইন্ট্রাএপিথেলিয়াল লিশন, সিল। তাহলে ওখানে দিবে হচ্ছে L সিল মানে লো গ্রেড, H সিল মানে হাই গ্রেড। L সিল অথবা H সিল, H এর পর একটা হাইফেন দিয়ে সিল, তার মানে হচ্ছে লো গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লিশন
অথবা হাই গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লিশন। তাহলে তোমার কাছে যখন প্যাপ স্মিয়ার রিপোর্টটা নিয়ে যাবে, তুমি যখন এলসিল মনে করবা, তাহলে তখন তোমাকে মিলাইতে হবে এলসিল মানে হচ্ছে ওদিকে হচ্ছে CIN1, HSIL হাই গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লিশন, তখন তোমাকে মনে করতে হবে যে এটা কি হতে পারে, এটা হতে পারে CIN2 অথবা CIN3। মাইশা ঠিক আছে কিনা কোরিলেট? ইয়েস ম্যাম, ঠিক আছে। তাহলে CIN2 অথবা CIN3। তাহলে তোমার নেক্সট স্টেপ কি হবে? তোমার নেক্সট স্টেপ হচ্ছে তাকে কলপোস্কোপিক এক্সামিনেশন করতে দেওয়া, মানে প্যাপ স্মিয়ারের রিপোর্টটা পাওয়ার পরে যদি আমি এলসিল পেরে কলপোস্কোপিক এক্সামিনেশন লাগবে না, সে ফলো আপ করবে, আরো একবার 6 মাস পরে গিয়ে আরেকবার টেস্ট করবে। কিন্তু HSIL যখন পাবে, HSIL মানে CIN2 অথবা 3, তখন তাকে কলপোস্কোপিক এক্সামিনেশন করতে হবে, করে বায়োপসি নিয়ে হিস্টোপ্যাথোলজি করতে হবে। আসলে CIN2 CIN3 কারণ সামনের দিকে হতে পারে, কারণ আমি তো সার্ভাইকাল স্মিয়ার মানে সাইটোলজিক্যাল এক্সামিনেশনে এর থেকে বেশি আর কিছু বলতে পারছি না। ইনভেশন আছে কিনা এগুলো দেখার জন্য তোমাকে বায়োপসি পাঠাতে হবে। আমি কি ব্যাপারটা ক্লিয়ার? ইনসান তুমি কতটুকু ক্লিয়ার বলো? ইনসান Ma'am, কোনো কারণে clear. সমস্যা থাকলে আমাকে ক্লিয়ার করো। ইনসান আগে ক্লিয়ার, আমাকে ইনসান মনে হচ্ছিল একটু ক্লিয়ার না। ইনসান জি ম্যাম। কতটুকু ক্লিয়ার করতে পারছো বলো? কোনো জায়গায় না বুঝে ম্যাডাম এটা কি, এখানে কেন বুঝতে পারছেন, এটা কি কেন বুঝতে পারছি না, তাহলে তুমি একটু আমাকে একটা রিভিউ দাও সবার জন্য, তাহলে সেখান থেকে হয়ে যাবে। আমি কোয়েশ্চেন করি তাহলে। ইনসান, হ্যালো ইনসান, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, জি ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমার কাছে মনে হয় আজকে তুমি মনে হয় বইটা নিয়ে বসো নাই, তুমি কি গাড়ি টাড়িতে কোনোখানে করছো, অন্য কোনোখানে করছো ক্লাস? না ম্যাম, আমার মাঝখানে নেট ছিল না তো, মাঝখানে কিছু শুনি না। মাঝখানে ডিস্টার্ব দেখি তুমি কোথায় আছো। তো ম্যাম বাসায়, আমি বাসায়। আচ্ছা তাহলে বলো, তোমার কাছে বই আছে সামনে? দেখতেছেন? দেখতেছি বই আছে। এই তো ম্যাম বই। বই খুলো, খুলো ওই জায়গাটায় যাও, আর পিক্সের ওই জায়গাটা। মাইশা কত পেজ বলে দাও সবাইকে, যারা সমস্যায় আছে তারা ওই জায়গায় বইটা খুলো। আমি তো মনে করছিলাম একটু ব্রেস্ট পড়াবো। তাহলে ইনসান, ইনসান আবার আবার ভিডিও অফ করছো কেন, কি ঘটনা তোমার? না ম্যাম ভিডিও না, সুতো ম্যাম। আচ্ছা ইনসান, জি ম্যাম। আচ্ছা তাহলে আমাকে বলবা ব্রেস্ট স্টার্ট করতে। আমি তো ফোন করতে পারলে ফোন দিব যে আমি ব্রেস্ট নেই, সার্ভিক্সের এখানে আমি ছিলাম, ক্লিয়ার করলাম, ওটা রিভিউ নিছি, বলবা বলবা যে ব্রেস্ট স্টার্ট করতে। হ্যাঁ ম্যাম বৃহস্পতিবার ক্লাসটা কে নিবে? আপনি নিবেন? স্ক্রিনের মাধ্যমে। এখনো তো জানি না কেন আগে নিবে, মানে কি তোমরা ম্যাডাম হলে ক্লাস করবা না এরকম? আমি না ম্যাম, না স্যার বলো সুস্থ শুনলাম এই জন্য বলতেছি। স্যার যতদিন অসুস্থ আছে আমরা যে কোনো একজনে নিব, ক্লাস কখনো মিস যাবে না ইনশাআল্লাহ, আমরা যতদিন সুস্থ আছি। ঠিক আছে? জি ম্যাম। আমাদের মধ্যে আমরা ইয়ে করে কথা বললে আমরা নিব। হ্যাঁ বলো বলো বলো। দেখছো ও আজকে বই খুলে নাই। এই তো ম্যাম বই। বই দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে সার্ভিক্সও দেখতে পেলাম। CIN আর SIL খুলো, CIN আর SIL অংশটা আছে কিনা দেখো, একটা সম্ভবত চার্ট আছে, আমি ওই বইয়ের যাই না, আমার মেইন বইয়ের কথাটা মনে পড়ে। চার্টের মাধ্যমে কোরিলেশনটা করা আছে, একটা চার্টের। মাইশা তুমি ইয়ে বলো, বলে দাও ম্যাম লো গ্রেড স্কোয়ামাস পেজটা বলো, ওদেরকে পেজটা বলো। ম্যাম 440 414 40 440। হ্যাঁ জি ম্যাম, এটা ম্যাম এটা যাই না, তুমি আমাকে দেখে আমাকে বলো। না এটা হ্যাঁ 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 এই হ্যাঁ হ্যাঁ এই যে দেখো, এই জায়গাটা তুমি রাখো, হ্যাঁ রাখো, এটা রাখো, আমি তোমাকে দেখো, এই দেখো হিস্টোপ্যাথোলজি। প্রথমে হচ্ছে আমার এটা হচ্ছে চেঞ্জটা, মাইল্ড মডারেট ডিসপ্লাসিয়া, এটা হচ্ছে হিস্টোপ্যাথোলজির চেঞ্জটা। রিপোর্টার ইন্টারপ্রিটেশনটা হবে CIN1 CIN2 এইভাবে 3 আর 3 দুইবার দিছে, একটা কার্সিনোমা ইন সিটুতেও আছে, সিভিয়ার ডিসপ্লাসিয়াতেও আছে CIN। তাহলে দেখো আমি যদি সাইটোপ্যাথোলজিতে রিপোর্ট 1 দেই,
কি কি এই দেখো এটা লো গ্রেড সিল দিলাম, এল সিল বলা হয়, লো গ্রেড সিল মানে এল সিল। তাহলে এল সিল দিলে তুমি শুধুমাত্র CIN1, এটার তোমার রুগীটাকে ফলো আপ করলে হবে 6 মাস পরে। কিন্তু আমি যদি তোমাকে এই সিল দিই তাহলে কিন্তু CIN2, CIN3 অথবা কার্সিনোমা ইনসিটু কোনোটাই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে তুমি কি করবা? তাহলে তার জন্য অবশ্যই কি করতে হবে? কলপোস্কোপিক এক্সামিনেশন করতে হবে পরে আমাকে, কারণ CIN3 আর CIN2 এক জিনিস না। CIN2 এর একটা রোগী 10 বছর পরে 5 বছর অপেক্ষা করতে পারবে, 5 বছর পরে সে অপারেশন করলে চলবে, 5 বছর অপেক্ষা। কিন্তু CIN3 এর একটা রোগী 2 মাস অপেক্ষা করতে পারবে না। তাহলে আমাকে এখান থেকে কি করতে হবে? এটা হচ্ছে নন স্পেসিফিক, আমাকে স্পেসিফিকে যেতে হবে। এটা শুধুমাত্র আমি সাইটোলজিক্যাল এক্সামিনেশনটা দিয়ে আমি কি করলাম? একটা ক্লু দিলাম, প্যাপ স্মিয়ার দিয়ে একটা ক্লু দিলাম, আপনারটা ভালো আছে, আপনারটা খারাপ আছে। আর এখানের ভালো প্যাপ স্মিয়ারের ভালো রিপোর্ট, সিল হয় নাই, লো গ্রেড হয় নাই, ভালো রিপোর্টটা কি? কোনো কোনো রোগী কি ভালো নাই? কারণ এটা হচ্ছে স্ক্রিনিং প্রোগ্রাম। 30 এজের কোনো ফিমেলের প্রতি 1 বছরে একবার প্যাপ স্মিয়ার টেস্ট করা উচিত, স্ক্রিনিং টেস্টে। তাহলে 30-এর বছর, তাহলে সবার তো আর সিল আসবে না। সিল মানে হচ্ছে হাই গ্রেড বা লো গ্রেড, যেটা সেরকম আসবে না। তাহলে তাদের রিপোর্টটা কি হবে? তাদের রিপোর্টের ইন্টারপ্রিটেশনটা কি হবে? মাইশা, তোমরা এই জায়গাটা ক্লিয়ার কিনা? ইনসান ক্লিয়ার কিনা? জি ম্যাম। জি ম্যাম। কেউ তো বলছো না যে না আমি সিল আর CIN এর মধ্যে ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। একটা হচ্ছে প্যাপ টেস্ট, আরেকটা হচ্ছে কলপোস্কোপিক বায়োপসি রেজাল্ট। এই চারটার একটা হচ্ছে প্যাপ টেস্টের রেজাল্ট, আরেকটা হচ্ছে কলপোস্কোপিক টেস্টের রেজাল্ট। আর মাইল্ড মডারেট ডিসপ্লাসিয়া হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ডেসক্রিপশন, মানে তোমার ডেসক্রিপশন। তুমি যে পড়ার সময় বলবা CIN1 মানে কি বুঝো, তুমি তখন বলবা মাইল্ড ডিসপ্লাসিয়া। CIS মানে কি বুঝো? CIS ওখানে লিখে রাখো 3 যেখানে, তখন তুমি বলবা যে এটা সিভিয়ার ডিসপ্লাসিয়া ইন দা হোল থিকনেস but does not cross the basement membrane। আচ্ছা, এখন মাইশা বলছিলাম যে যদি থাকে নরমাল রিপোর্ট, ওই রোগীটার কোনো সমস্যা নাই, সেটাকে আমরা কিভাবে ইন্টারপ্রিটেট করব? প্যাপ স্মিয়ার টেস্ট রেজাল্ট এবং কলামনার লাইনিংটা জাংশন থাকে, অথবা বলা হয় এই জাংশনটার আরেকটা নাম আছে ট্রান্সফরমেশন জোন। ওই এরিয়াটা যেখান থেকে প্যাপ স্মিয়ার নিতে হয় সেই এরিয়াটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন জোন অথবা স্কোয়ামো কলামনার জাংশন। সাইটের নাম, সার্ভিক্সের কোন জায়গাটা থেকে নিবা সেরকম কোশ্চেন আসে যে কিভাবে প্যাপ স্মিয়ার করতে কোন জায়গা থেকে নিবা। তাহলে নাম্বার 1। নাম্বার 2 টেস্টের নাম হচ্ছে প্যাপ স্মিয়ার টেস্ট বা সার্ভাইকেল, আরেকটা নাম হচ্ছে সার্ভাইকেল স্মিয়ার টেস্ট। আমরা ইন্টারপ্রিটেশন গুলো বললাম। 3 নাম্বার টেস্ট হচ্ছে কলপোস্কোপিক বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। তাহলে ঠিক আছে, তোমরা 5 মিনিট একটু ব্রেস্ট সেটটা একটু দেখে দেখে নাও, ম্যাডাম পড়াবে যেহেতু। ব্রেস্টের আমি একটু হিস্টোলজিটা একটু বলে যেতে চাই না, তুমি তো ম্যাডামের কাছে ডিজিজ টিজিজ গুলো দেখবা, আমি একটু হিস্টোলজিটা বলতে চাই। হ্যালো হ্যালো यस ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা আপনি বলেন। তুমি ব্রেস্ট পড়াবে, আমি একটু জি ম্যাম শোনা যাচ্ছে। একটু ব্রেস্টের একটু হিস্টোলজিটা শোনো। ব্রেস্ট এটা ফিমেল অর্গান। আমরা ব্রেস্টের কিন্তু ওই যে হাইপারট্রফি হাইপারপ্লাসিয়াতে কিন্তু এক্সাম্পলে পড়েছিলাম, হাইপারট্রফি হয় হাইপারপ্লাসিয়া হয় কখন হয়, পিউবার্টিতে হয়, আবার প্রেগন্যান্সিতে হয়, এগুলো ফিজিওলজিক্যাল। তারপরে তাহলে ব্রেস্টের আবার আমরা এখন কিন্তু প্যাথোলজি পড়বো আজকে, ওটা তো ফিজিওলজিক্যাল হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া যেগুলা কখন হয়, যখন অ্যাডোলেসেন্ট পিউবার্টির সময়, এরপরে হচ্ছে আবার ল্যাকটেশনে হয়। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে প্যাথোলজিটা যেখানে পড়বো, তাহলে আমাকে ব্রেস্টের বেসিক কম্পোজিশন, হিস্টোলজিক্যাল কম্পোজিশন, কারণ প্যাথোলজি মরফোলজি মানে হচ্ছে আমার এর অ্যানাটমিক্যালি কি কি চেঞ্জ হয়ে গেল সেটা আমি কিন্তু, সেটার কারণে কিন্তু তার
ফাংশনাল চেঞ্জ হয়, সেটাই কিন্তু আমরা ক্লিনিক্যাল ফিচারের মধ্যে দেখতে পাই। রোগীটা বিভিন্ন রকমের ফিচার নিয়ে আসে। আমি শুধু দুই একটা পড়া তোমাদেরকে একটু ক্লুর জন্য বলি, ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে ব্রেস্ট। একটা ব্রেস্টের মধ্যে হিস্টোলজিতে অনুসারে কি থাকে, ব্রেস্ট হচ্ছে একটা গ্ল্যান্ডুলার অর্গান। এখানে গ্ল্যান্ড আছে, স্ট্রোমাও আছে। যেখানে গ্ল্যান্ড থাকবে তার চারপাশে কিন্তু স্ট্রোমা থাকে। গ্ল্যান্ডুলার অর্গান, সেখানে গ্ল্যান্ড গুলো এইভাবে আছে। প্রথমে হচ্ছে একটা ডাক্ট থাকে, ডাক্ট থেকে অনেকগুলো এসিনাই, ডাক্ট গুলো এসে ডাকটিউলস শেষ হয়। বড় একটা ডাক্ট মানে একটা নালী, সে নালীটা ছোট ছোট কতগুলো ডাকটিউলস তৈরি করে, মানে ছোট ছোট সাব ব্রাঞ্চ, গাছের শাখার মতো। একটা গাছের বড় কাণ্ড, তারপরে যেমন ছোট ছোট শাখা, তারপরে পাতা, তাই না? ঠিক এভাবে চিন্তা করবা ব্রেস্টের হিস্টোলজিটা। ঠিক এরকম একটা কাণ্ড থেকে অনেকগুলা ডাক্ট, কাণ্ডটাকে বলা হয় ডাক্ট। ডাক্ট থেকে অনেকগুলো শাখা প্রশাখা, ডাকটিউলস গুলো গিয়ে পাতা, যেটা মেন অংশ কিন্তু পাতা, তাই না? ডাকটিউলস এর দিকে কিন্তু আমরা কি করি না, অতটা খেয়াল করি না। পাতাটাই কিন্তু আমাদের সৌন্দর্য দিচ্ছে। তাহলে যে পাতাটাকে হচ্ছে এসিনাই, সেটা হচ্ছে সব গ্ল্যান্ডুলার অর্গান, সেটা হচ্ছে গ্ল্যান্ড এসিনাই। তাহলে আমি কি কি হিস্টোলজি বললাম? এখানে ডাক্ট থাকবে, ডাকটিউলস থাকবে, এসিনাই থাকবে। এই এসিনাই গুলাই কিন্তু সবগুলা লাইনিং এপিথেলিয়াম কিন্তু কলামনার এপিথেলিয়াম, লো কিউবয়েডাল ডাক্টের দিকে, এদিকে এসে কলামনার এপিথেলিয়াম। তার মানে এসিনাই গুলা থেকে কিন্তু সিক্রেশনটা আসে। এই যে সিক্রেশন, যেটা মিল্ক সিক্রেশন হবে, সব কিন্তু এসিনাইতে, ডাকটিউলস এবং এসিনাই। এবং আমরা যখন একটা ব্রেস্টের বাহিরের দিকে দেখি, এটাতে কি থাকে দেখো, নিপলের চারপাশের এই অংশটা কিন্তু এরিওলা, তারপরে কিন্তু অন্য মানে প্রপারটা, ব্রেস্ট প্রপারটা এরপরে এরিওলাতে এসে কিন্তু এটা ওপেন করে। এই যে ডাকটিউলস এসিনাই গুলা, ওই বাহিরের দিকে এসিনাই গুলা থাকে, সেখান থেকে কিন্তু ডাকটিউলস এগুলো আসে। তাহলে একটু বাচ্চা যখন ব্রেস্ট ফিডিং করে, তাকে কিন্তু নিপেলের মধ্যে সাক করলে হবে না, বাচ্চাকে কিন্তু নিপেলের চারপাশে এরিওলা গুলাতে কি করতে হয়, সাক করতে হয়। অনেক সময় দেখবা যে বাচ্চার মা ফার্স্ট বেবি যখন হয়, তখন এসে বলে যে বাচ্চা দুধ পাচ্ছে না, আবার অনেক সময় বলে দুধ ফেটে গেছে। এগুলোর কারণ হচ্ছে কেন, ও যে তারা নিপলটা সাক করলে কিন্তু হবে না, তাকে সাক করতে হবে চারপাশে। যখন কেন এটা কি সমস্যা তৈরি হচ্ছে এখন বর্তমান কালে, আমরা বেবি হয় একটা দুটা, তাহলে দেখা যাচ্ছে বাচ্চাদের অনেক সময় আবার কেউ কেউ ব্রেস্ট ফিডিংও করে না। তখন আমরা জানি কিছু হরমোন এখানে দায়ী, যে যখনই অক্সিটোসিন হরমোনের রোল আছে, তারপরে আর কোন কোন হরমোন আছে, প্রোল্যাকটিনের রোল আছে। তাহলে এই হরমোন গুলো যখন আসে প্রেগনেন্সির পরে, তাহলে ও যখন ইয়ে করছে না, ফিডিং করাচ্ছে না, ওখানে কিন্তু সে দুধ কিন্তু সিক্রেশন থেকে হচ্ছে, মিল্ক সিক্রেশন। তাহলে এগুলো জমা হয়ে যাচ্ছে, তখন ডাক্ট গুলা ফুলে যাচ্ছে, তখন এক রকমের প্যাথোলজি তৈরি হচ্ছে। আবার অনেকে ইমপ্রপার করাচ্ছে, যে নিপল সাক করাচ্ছে, চারপাশের অংশটুকু পুরো সাক হচ্ছে না, সেখানে জমা হচ্ছে, তখন একটা ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি হচ্ছে, সেখান থেকে অ্যাবসেস তৈরি হচ্ছে, কিছু ইনফ্লামেটরি কন্ডিশন, কিছু অ্যাবসেস, এভাবে। আবার অনেকের অনেকদিন পর্যন্ত সিক্রেশন জমতে আরো অনেকগুলো সমস্যা হয়, সিস্ট ফর্মেশন হচ্ছে। এগুলো তোমরা আজকে পড়বা, এই ডিজিজ গুলা। তাহলে অনেকগুলো গ্রানুলোমাটাস ইনফ্লামেশনও হচ্ছে, মানে ইমপ্রপার শুধুমাত্র মানে কি জন্য, যে ব্রেস্ট ফিডিং এর জন্য। একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং এর জন্য, ইমপ্রপার ব্রেস্ট ফিডিং এর জন্য। তাহলে আমরা হিস্টোলজিটা বললাম, এরপর ডিজিজ গুলো তোমরা আজকে পড়বা ম্যাডামের কাছে। তারপর আর আচ্ছা, রোগীগুলো সাধারণত কি কমপ্লেন নিয়ে আসে, মানে একটা ব্রেস্টের প্যাথোলজি হলে রোগীগুলা কি নিয়ে আসে? রোগীগুলা নিয়ে আসে হচ্ছে একটা লাম্প মানে একটা চাকা নিয়ে আসতে পারে। নাম্বার 2 নিয়ে আসে হচ্ছে রোগীগুলা ডিসচার্জ, নিপল থেকে ডিসচার্জ হচ্ছে, এটা হতে পারে মিল্কি ডিসচার্জ, হতে পারে একটা ইউলুইস ডিসচার্জ, যে কোনো একটা ডিসচার্জ নিয়ে আসে। তাহলে মেন দুইটা জিনিস নিয়ে আসে, অথবা ব্লাডি মানে হ্যামোরেজিক ডিসচার্জ। তাহলে রোগীরা সাধারণত দুইটা কমপ্লেন নিয়ে আসে, একটা হচ্ছে লাম্প ও একটা পেইন নিয়ে আসতে পারে। পেইন, কোনো জায়গায় পেইন নাই, কোনো জায়গায় পেইন, যেহেতু ইনফ্লামেটরি বললাম, তাহলে পেইন নিয়ে আসতে পারে। অনেক সময় জিজ্ঞেস করে যে একটা ব্রেস্ট লাম্প নিয়ে আসে, কি কি সিমটম নিয়ে আসতে পারে। এই দুইটা পড়াকে সামনে রেখে তোমরা আজকের ডিজিজ গুলো একটু দেখবা, এবং সেটার সাথে এগুলা মিলাতে হবে। ঠিক আছে, তাহলে আজকে তোমরা ম্যাডামের ক্লাস করো, যদি ইনশাল্লাহ। আমার আশা আছে বৃহস্পতিবারে, আমি আজকে ম্যাডামের ক্লাসটা করার পর বৃহস্পতিবারের সকালের ক্লাসটাতে আমি তোমাদের রিভিউ নিব। কিসের রিভিউ? ওকে। কিসের রিভিউ?
রিভিউ নিবে ম্যাম, ওই ব্রেস্টের উপর আবার একটা নেন না, আমি নিব না, এটা তো আছে। তোমরা দিবা। এখন আজকে আমি নিলাম তো রিভিউ, দেখলাম রিভিউর অবস্থা ভালো না, তোমরা রিভিউ করবা। তোমরা ম্যাডাম জি ম্যাম, আমরা ম্যাম আছে যেগুলো পড়াবে এগুলো পড়ে আসবো আর আমি কি। কোশ্চেন করবো, সেখান থেকে আমি এইভাবে আমার রিভিউ হবে, আমার ওয়েতে না। তোমরা পড়াবা, যে কোনো আমি বলবো তুমি পড়াও, এই অংশটুকু তুমি পড়াও, ওই অংশটুকু তুমি পড়াও, ওই অংশটুকু তুমি পড়াও, তোমরা পড়াবা। ওই দিন টিচার হবা তোমরা, ঠিক আছে? ধরো ইনসান, ইনশাআল্লাহ ম্যাম। ইনসানকে হয়তো ধরো আমি বললাম যে কি ম্যাডাম ডিজিজ পড়াইছে, সে ডিজিজের ওই অংশটুকু বলো, ঠিক আছে? জি ম্যাম। এবং যারা আজকে পার্টিসিপেট করছো তারা কিন্তু স্কেপ পাবা, যারা করো নাই তারা পাবা। এবং আমাদের রুলস হচ্ছে কি, পাবা না সে পার্সেন্টেজ পাবে না, যে পার্টিসিপেট করবে না। সে না পাইতে পারে, সে ক্যামেরা বলে হ্যাঁ হুই করাটাও কি, তাকে পার্টিসিপেট করতেই হবে। আজকে ইনসান ওই যে পার্টিসিপেট পাই নাই, আমি 23, ও আমার সাথে একটু আর কথা বলে নাই। দীপাকেও 19, দীপাকেও কিন্তু আমি কি করেছিলাম, প্রেজেন্ট এখন প্রেজেন্ট করতে হবে না, তখন আমি ক্লাসে বসে, তখন তুমি আমার সাথে পার্টিসিপেট আপনি বলছিলেন 23 পরে আমাকে ডাকবেন আর কি, তারপরে তো ইনসানের কাছে চলে গেল। ম্যাম আমি ওই আনসার দিছিলাম না অ্যাপস মেয়ে টেস্টে। তোমরা ওপেন করো না, এবং 25 ওপেন করো নাই, তুমি কথা কিছুই বলো নাই। না পারলে আমি কি সারা সময় নষ্ট করবো? এই জন্য আমি ইনসানের কাছে গেছি। আমি ইনসান, মাইশা, ওর নাম কি 32, ওদের কাছে যাইতে চাই না। আমি তোমাদের যারা কথা বলো না তাদের কাছে যাইতে চাই, তারা পার্সেন্টেজ পাবে না ইয়ে থেকে। নেক্সট ক্লাসে যারা আমি যে 4-5 জনের কথা বলি তাদেরকে পরে দিয়ে হলো 10 মিনিট পরে হলো আমার সাথে, তাদের সাথে মুখে কমিউনিকেট করতেই হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আমি লিভ নিচ্ছি। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। সালাম।